হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে বৃহস্পতিবার। আর ঘড়িতে এখন বাজে ওই যথারীতি সকাল 7টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজকে না সকালে উঠে আর স্নান পুজোটা সারিনি, কারণ যেহেতু বৃহস্পতিবারের দিন। আর কি বলতো, আমার হাজব্যান্ড প্রতি বুধবার দিন রাত্রিবেলায় বৃহস্পতিবারের ফুল এনে দেয়, কিন্তু কালকে এদিকে জানো তো ভালোই বৃষ্টি পড়ছিল আর হাজব্যান্ডের শরীরটাও ভীষণ কয়েকদিন ধরে খারাপ করেছে। তো সেই কারণে ও আর কালকে রাত্রিবেলা বেরোয়নি যে ফুল আনবে। সেই কারণেই আজকে সকালবেলা উঠে আগে ডিসাইড করে নিয়েছি আগে সমস্ত কাজকর্মগুলো সেরে নেব, তারপরে ওই হাজব্যান্ড উঠে যখন চা খাবে তখন বলবো একটু ফুল এনে দিতে। আর আমাদের বাড়ি থেকে তো বাজারটা কাছে, তাই ফুলটা তখন এনে দিলে তোজো বেরিয়ে যাওয়ার পরে আমি কিন্তু ধীরে সুস্থে পুজোটা দিয়ে নিতে পারবো। আর বৃহস্পতিবারে পুজো দিতে কিন্তু অনেকটাই যেহেতু সময় লাগে, তাই তাড়াহুড়ো করে কোনো কাজে কিন্তু সকালবেলা হয় না। ওইদিকে চা করে নিয়েছিলাম আর তার সাথে সাথে তোজোর টিফিনও করে দিয়েছি। ইতিমধ্যে তোজো কিন্তু বেরিয়ে গেছে স্কুলে। আর জানো তো, তোমাদের একটা কথাই বলা হয়নি, তোজোকে না আমরা ওই যে গাড়িটায় ও যেত স্কুলে পুলকারটা ছাড়িয়ে দিয়েছি। খুব সমস্যা করছিল, ওই যে তোমাদের বলতাম যে একটু এগিয়ে দিয়ে আসতে হয়। সে তো আমার কাছে টাকা কম নেয় না, কিন্তু প্রতিদিন কি একটা মানুষের পক্ষে এগিয়ে দিয়ে আসা সম্ভব? ওইটুখানি এগিয়ে দিয়ে আসতে গেলে তো আমরা ওকে স্কুলে দিয়েই আসতে পারি। তাই আমরা দুজনে মিলে ডিসাইড করলাম তোজোকে আপাতত এই বছরটা এইরকমভাবেই চালাই। আবার যখন ও ক্লাস 3-তে উঠে যাবে তখন তো ওর টাইমিংও চেঞ্জ হয়ে যাবে, তখন অন্য পুলকারের চিন্তাভাবনা করা যাবে। সেই কারণে এখন কিন্তু তোজোকে আমরাই দিয়ে আসা নিয়ে আসা করছি। এই 6টা মাস এইভাবেই কাটিয়ে দেবো, সেরকমই ইচ্ছে রয়েছে। তো যাই হোক, কথা বলতে বলতে ইতিমধ্যে তোজো কিন্তু ওর পাপার সাথে বেরিয়ে গেছে স্কুলে। আর এই সুযোগে আমি এখন বিছানাপত্র মানে ঘরদোর যেগুলো আছে পরিষ্কার করে তারপরে স্নানে যাব। আর তারপরে এসে পুজোটা সেরে রান্নাঘরে সোজা চলে যাব। তো এরকমই প্ল্যানিং করে আজকে কাজকর্মগুলো গুছিয়ে নিয়েছি। আসলে কি বলো তো, প্রতিদিনের প্ল্যানিং এক তো থাকে না, সময় বিশেষে আমাদের কাজের প্ল্যানিংটা একটু চেঞ্জ করে নিতেই হয়। তো আমিও সেরকমভাবে আজকের কাজের প্ল্যানিং চেঞ্জ করে এইভাবে করে নেওয়ার চেষ্টা করেছি। আর এখন তো দিনটা অনেকই ছোট হয়ে গেছে, যেহেতু সামনেই শীত চলে আসবে আসবে করছে। তো দিন এখন অনেকটাই ছোট হয়ে গেছে, যার সাথে না এখন কাজে পেরে ওঠা যাচ্ছে না। আর ওই যে বললাম, এখন একটা এক্সট্রা কাজ আমার বেড়ে গেছে। 12:30 নাগাদ আবার তোজোকে স্কুলে আনতে যেতে হয়। সকালটা তো হাজব্যান্ডই দিয়ে আসে, সকালবেলা আমার আর একদমই সময় হয় না। কিন্তু ওই দুপুরবেলাটা হাজব্যান্ড যখন অফিসে থাকে তখন আমাকেই ওকে গিয়ে নিয়ে আসতে হয়। তো এই এক্সট্রা কাজ আমার কাছে বেড়ে গেছে, তাই এখন গুছিয়ে কাজ করার চাপটাও বলতে পারো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হয়েছে। এমনিতেই তো সমস্ত কাজবাজ মোটামুটি আমার 11টা 11:30 মধ্যে হয়ে যায়। তারপরে ভিডিওর কাজ নিয়ে বসি। এখন ইনক্লুডিং ভিডিওর কাজ আমাকে কিন্তু টোটাল 12টার মধ্যে কমপ্লিট করতে হবে। তারপরে নিজের রেডি হওয়া থাকে, আর তারপর 12টা 15 থেকে 20 নাগাদ আমাকে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে যেতে হয়। তো এরকমভাবেই কিন্তু কয়েকটা এই একটা সপ্তাহ বলতে পারো কাটাচ্ছি। আর তারপরে সমস্তটাই ধীরে ধীরে অ্যাডজাস্ট হয়ে যাবে। ওই যে বলে না, মানুষ হচ্ছে অভ্যেসের দাস। অভ্যেস কিন্তু একটা মানুষকে সমস্ত কিছু পরিবর্তন করে দেয়। প্রথম প্রথম একটু অসুবিধে হচ্ছে, ধীরে ধীরে এটাই অভ্যেসে পরিণত হয়ে যাবে। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি সোফাটাকেও সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর ওই যে কালকে বলেছিলাম না, আগের দিন রাত্রিবেলায় জানো তো বিছানাটা পেতে দেওয়া হয়েছে, না হলে ভীষণ অসুবিধে হচ্ছিল। ওইদিকে বিছানাটা গুছিয়ে এখন সোফাটাও সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আমাকে সুমি কমেন্ট করেছিলে, সুমি লিখেছিলে, তুমি ভোর 5টা 5:30টায় ওঠো দিদি ভাই। আমি তো সামনে শীত আসছে, মানে 7টার আগে উঠতেই পারবো না। তো কি বলবো, এত সকালে উঠে তুমি যে একা হাতে সব কিছু ম্যানেজ করছো, সত্যি খুব অসাধারণ কাজ করো। সকাল থেকে উঠে রাত পর্যন্ত একা হাতে এত কিছু সামলানো কি মুখের কথা, তাই না? তো সত্যি তুমি অনেক কিছু সামলে তারপর আবার ভিডিও করো, তো সত্যি এটা অসাধারণ ব্যাপার। তো এইভাবেই তুমি আরও এগিয়ে যাও, আমরা কিন্তু তোমার পাশে আছি। থ্যাংক ইউ সো মাচ। এইভাবে পাশে থেকো তোমরা। তোমরা যে আমার এতটা কষ্ট বুঝতে পারো, এটাই আমার কাছে অনেকটা পাওয়া। আর কি বলো তো, সকাল 5টা 5:30টায় হয়তো আমার দুষ্টু আসার পরে উঠতে হচ্ছে, না হলে ওই 6টা মানে 5:30 পৌনে 6টা নাগাদ আমি উঠেই পড়তাম। শীতকালে তো একটু মানে ওই 6টা হয়ে যায়, না হলে গরমকালে 5:30 5টার মধ্যে আমার ঘুম ভেঙে যায়। একটা সময় প্রতিদিন সকালবেলা মর্নিং ওয়াক করতে যেতাম, এখন আর মর্নিং ওয়াক করতে যাওয়ার প্রয়োজন পড়ে না, কারণ এখন আমার যা ওয়েটটা হয়ে গেছে, এরপরে আর কিছুই প্রয়োজন নেই। কিন্তু ওই যে বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে, তাদের পড়াশোনার চাপ থাকলে না, আর তাদের স্কুলে যেহেতু সকালবেলাতে, তো আমাকে সকালটা অনেক আগেই শুরু করতে হয়। সেই কারণে আমি কিন্তু রাতটা
অনেক তাড়াতাড়ি শেষ করে দিই। আমাদের বাড়িতে কিন্তু মোটামুটি আমরা প্রতিদিনই 10:30টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে শুয়ে পড়ি। তারপর ওই আধ ঘন্টা মতন টিভি দেখতে দেখতে যে যেমন ঘুমিয়ে পড়ে, সেরকমভাবে কিন্তু আমরা রাতটাও খুব তাড়াতাড়ি শেষ করে ফেলি। কখনোই আমরা রাত্রে অত একটা দেরি করি না, যেহেতু বাচ্চাদের সকালে স্কুল। তো যাই হোক, কথা বলতে বলতে ওদিকে কিন্তু আমার স্নান হয়ে গেছে। স্নানের সময় বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলোকে কেচে দিয়েছি। আর ওই যে লাল শাড়িটা দেখলে, ওটা তো কলা বউকে পরানো হয়েছিল, তো সেটাকেও আজকে ভালো করে ধুয়ে মেলে দিয়েছি। তারপরে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। ওইদিকে ঠাকুর ঘরের সমস্ত দরজা জানলা খুলে দিয়ে এখন একে একে গোপু সোনা, ভোলেনাথ আর লক্ষ্মীকেও ভালো করে স্নান করে নিয়েছি। জানো তো, লক্ষ্মী পুজোর আগের দিনই লক্ষ্মী ঠাকুরকে আঙ্গিরং করেছি। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। সাথে এই শাড়িটাও কিন্তু কিনে এনেছিলাম। আর ইচ্ছে আছে জানো তো, আমি একটু লেস পার কিনে এনে হাতেই ভাবছি লক্ষ্মীর কয়েকটা শাড়ি বানাবো। আমি টিউটোরিয়াল দেখেছি, চেষ্টা তো আছে অনেক কিছু, ইচ্ছেও আছে অনেক কিছু, কিন্তু ওই যে সময়টা এখন অনেকটাই ছোট হয়ে গেছে, যার জন্য সময়ের সাথে কুলিয়ে উঠতে পারছি না। আমাকে টুম্পা বানেশ্বর কমেন্ট করেছে, সে লিখেছে পুরো ভিডিওটা দেখলাম, খুব ভালো লাগলো। কটা দিন খুব ব্যস্ত ছিলাম, তাই সময় মতন ভিডিও দেখতে পারিনি গো। আলপনার ডিজাইনটা সত্যিই খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। এখানে কিন্তু বেশিরভাগ ক্রেডিটটাই দুষ্টুর। আর তার সাথেও আমার আর একটা পাড়ার ভাই রয়েছে, সে কিন্তু এসে ওই লক্ষ্মী ঠাকুরের স্থান, মানে যেখানে লক্ষ্মী ঠাকুরকে বসিয়েছি সেখানে কিন্তু সে আলপনা দিয়ে গেছে। তো কি বলতো, লক্ষ্মী পুজোর দিন এত কাজ থাকে না, আর ওই আলপনা দেওয়ার সময়টুকু আমি পেরে উঠি না। বিয়ের আগে আমি বাড়িতে সমস্ত আলপনা দিতাম, কারণ তখন তো সবই মা গুছাতো, এখন তো আর নিজেকেই সমস্তটা গুছাতে হয়, তাই আলপনার বিষয়টা ওদের ওপর সম্পূর্ণভাবে ছেড়ে দিয়েছি। আমাকে মিতালিদি কমেন্ট করেছে, দিদি লিখেছে খুব ভালো লাগলো, আলপনা আঁকাটা খুব ভালো হয়েছে। তোজো তোমাকে কত সাহায্য করে দেখেছো, শুনে খুব ভালো লাগলো। তোজো খুব ভালো ছেলে তৈরি হয়েছে, ভালো থেকেও, ভালোবাসা নিও, আশীর্বাদ করো ও যেন ফিউচারেও আরও ভালো মনের মানুষ হতে পারে, সবাইকে যেন এইভাবেই সাহায্য করতে পারে। তোমরা এইভাবেই আমার পাশে থেকো সব সময়। আর ওইদিকে ঠাকুর ঘরের কাজ গুছিয়ে এদিকে কিন্তু সোজা চলে এসেছি রান্নাঘরে। আজকে বাজার থেকে আনা হয়েছিল মাছ, মানে আজকে অনেক দিন বাদেই যেন তো মাছ খাওয়া হচ্ছে বলতে পারো। তো ওইদিকে রুই মাছ এনেছিল, তার মধ্যে একটা মাছের মাথা ছিল আর সাথে ডিম ছিল। আর ওইদিকে মাছের মাথাটা দিয়ে করার জন্য হাজব্যান্ড ওইদিকে চাল কুমড়ো এনেছিল, সে আবার সমস্তটা কেটে বেটে দিয়ে গেছে, শুধু এখন আমি রান্নাটাই পরপর বসাবো। আর এখন জানো তো টিফিনের কয়েকদিন ঝামেলা নেই বলতে পারো, মানে মাঝে মধ্যে নেই বলতে পারো, কারণ ওই যে মানে লক্ষ্মী পুজোর সময় যেই নাড়ু করা হয়েছিল, খয়ে গুড় জাল দেওয়া হয়েছিল, সেগুলো দিয়ে এখনকার আমাদের সকালে ব্রেকফাস্টটা কেটে যাচ্ছে। আসলে আমার মানে শ্বশুরমশাই যখন বেঁচে ছিলেন, উনি কিন্তু এরকম নাড়ু আর খই খেতে খুব পছন্দ করতেন। তার জন্য না আগে আমাদের বাড়িতে 2 কেজি মতন খই আসতো শুধু লক্ষ্মী পুজোতে, কিন্তু এখন আর খাওয়ার মানুষ সেরকমটাই বা কোথায়। ওই 1 সপ্তাহ মতনই ভালো লাগবে, তারপরে এটাও যেন বোরিং হয়ে যায়, আবার অনেক সময় না ধরে ফেলেও দিতে হয় নষ্ট হয়ে গেলে। তাই জন্য এবারে কম করিয়ে এনেছিলাম খই, ওই 500 মতন আনিয়েছিলাম, সেটাই ঘুরে ফিরে সবাইকে দিচ্ছি আর সবাই খাচ্ছি, এই করে উঠে যাচ্ছে। তো আজকে সকালের ব্রেকফাস্টে এরকমই ছিল। তাই ব্রেকফাস্টের যখন ঝামেলা নেই, তাই তাড়াতাড়ি করে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। ওদিকে চাল কুমড়োটা বসিয়ে দিয়েছি, সাথে এদিকে মাছের ঝোলটাও, আমি মাছটা ভেজে নিচ্ছি, তারপরে ঝোল বসিয়ে দেবো। আর আজকে মাছের ঝোল না একটু ফুলকপি আলু দিয়ে করব, যেহেতু এখন ফুলকপির সিজনটা আস্তে আস্তে উঠছে, বেশ ভালো লাগে ফুলকপি দিয়ে এরকম মাছের ঝোল খেতে। আমাকে ঝিলি কমেন্ট করেছে, ঝিলি লিখেছে ডিমের নতুন রেসিপিটা শিখলাম, ভালো লাগলো, একদিন ট্রাই করব। দিদিভাই আমাদের বাড়িতে টুনি লাইট দিয়ে সাজিয়েছি লক্ষ্মী পুজোতে, তোমরা লাইট লাগিয়েছো? আমিও গোপুসোনাদের দীপদান করি। আমরা টুনি লাইট সেইভাবে লাগাইনি, আমি শুধু ওই ঠাকুরকে মানে মা লক্ষ্মী যেখানে বসেছিল সেই ব্যাকগ্রাউন্ডে একটুখানি টুনি লাইট লাগিয়েছি। আবার কালী পুজোর আগের দিয়ে দেখা যাক কতটা কী করতে পারি। সত্যি কথা বলতে সাজানোর সেরকমভাবে এই বাড়িতে ইচ্ছে নেই, তবুও পরবর্তী সময় দেখা যাবে, যদি মন চায় কালী পুজোর সময় আবার লাইট দিয়ে সাজাবো। আর তুমি লিখেছো গোপুকে সন্ধেবেলা দীপদান করো, আমিও দীপদান করি। আমাকে মমতাদি লিখেছিল যে এখনও দামোদর মাস পড়েনি, কিন্তু কি জানো তো, আমি যে যতদূর শুনলাম, মানে আমার ননদ তো ইসকনের দীক্ষিত, তো সে বলল
এবার তো সবই আগিয়ে পড়েছে, সেক্ষেত্রে কিন্তু তিথি অনুযায়ী দামোদর মাসও শুরু হয়ে গেছে। তুমি একটু ঘেটে দেখবে, মোটামুটি তোমার এই যে অক্টোবরের 7 তারিখ থেকে নভেম্বরের 4 তারিখ অবধি কিন্তু পুরো দামোদর মাস চলছে। আমিও প্রথমে ভেবেছিলাম যেহেতু এখনও কার্তিক মাস পড়েনি, দামোদর মাস এখনও পড়েনি, কিন্তু না গো, তিথি অনুযায়ী দামোদর মাস পড়ে গেছে। আর আমি তো দামোদর মাসে প্রতিদিন একটা করে দীপদান করি, তো সেটা শুরু হয়ে গেছে। আর আজকে না তোজোকে নিয়ে আসার পথে মাটির প্রদীপগুলো কিনে নিয়ে আসবো। দুদিন ধরে খুঁজছি, পাচ্ছি না, কোনো রকম ঘরে যেই প্রদীপ ছিল সেই দিয়েই দীপদান করেছি, কিন্তু মাটির প্রদীপ ছাড়া তো দীপদান করা ঠিক নয়, সেটা তো নিয়মেও পড়ে না। তাই আজকে ওই তোজোকে নিয়ে আসার পথে একেবারে 30খানা মাটির প্রদীপ, ঘি সমস্তটাই একেবারে নিয়ে এসেছি। তার আগে এইদিকে দেখো, আমার কিন্তু রান্নাবান্না প্রায় অলমোস্ট হয়ে গেছে। ওদিকে মাছের ডিমগুলোকে ভেজে নিয়েছি, মানে একটুখানি ডিম ছিল, ওই 4-5টা মতন বড়া হয়েছে, সবার পাতে একটা করে পড়লেই যথেষ্ট। আর সাথে ওদিকে কিন্তু আজকে ভাতটা লাস্টেই করেছি, ভাতটাও আমার হয়ে গেছে। আর দুটো বড়া ছিল, সেগুলো ভাজতে ভাজতে ভাবলাম গ্যাসটাকে পরিষ্কার করে নিই, কারণ এখন হাতে না অনেকটাই টাইম কমে গেছে, যেহেতু দিন ছোট, তারপরে আবার একটা এক্সট্রা কাজ তোজোকে আনা হয়ে গেছে। তো এই জন্য আর কোনো সময় নষ্ট না করে এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু মানে রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেলেই আমার আজকে অনেকটা কাজই এগিয়ে যায়। তারপরে ভিডিও যেই টুকটাক কাজগুলো আছে সেগুলো সেরে তারপর আবার তোজোকে আনতে যেতে হবে। তো এইদিকে দেখো, কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাঘরটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আমাকে দীপশিখা কমেন্ট করেছে, সে লিখেছে, দিদি ভাই কথা বলার ধরনটা একটু চেঞ্জ করো, তুমি যেভাবে কথা বলছো মনে হচ্ছে খুব নাকে নাকে কথা বলছো। আসলে আমার কথা বলার স্টাইলটাই এরকম গো, এক একজন মানুষের এক এক ধরনের তো কথা বলার স্টাইল থাকে, তো আমার কথা বলার ধরনটাই ঠিক এইরকম। তো আমার বন্ধুদের তো প্রবলেম হয় না, তোমার যদি প্রবলেম না হয় তুমি দেখতে পারো, আর যদি প্রবলেম হয় তাহলে ভিডিওর সাথে যে থাকতেই হবে সেরকম কোনো ব্যাপার নেই, তোমার যাকে পছন্দ হবে তাকেই সাপোর্ট করো। তো আমি তো আর কথা বলার ধরনটা চেঞ্জ করতে পারবো না, আমি যেরকমভাবে কথা বলি সেইভাবেই তোমাদের সাথেও কথা বলি, আমি এক্সট্রা অর্ডিনারি কিছুই করি না এই জায়গায়। সবার যে সব কিছু ভালো হয় সেটা তো কখনোই নয়, আবার সবার সবটা যে ভালোভাবে সবাইকে নিতে হয় সেটাও নয়। তো আমারটা সবাই যে ভালোভাবে নেবে সেটা নয়, আবার অনেকেই আছে আমার নেগেটিভ কমেন্ট করবে। তো যাই হোক, কথা বলতে বলতে ওইদিকে কিন্তু আমি রেডি হয়ে তোজোকে আনতে চলে গেছিলাম। ওই যে আনার পথে দেখলে তো প্রদীপগুলো এনে ভালো করে জল দিয়ে ধুয়ে একটু রোদে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে লাঞ্চ করতে বসে গেছিলাম। আজকে লাঞ্চে ছিল কিন্তু ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, তার সাথে চাল কুমড়ো আর হচ্ছে ডিমের বড়া। আর এখন হচ্ছে ওই বিকালের টাইমটা তোজোকে পড়তে দিয়ে এসেছি, আর দিয়ে আস্তে আস্তে জানো তো এখন 5:30টার মধ্যে অন্ধকার হয়ে যাচ্ছে। আর এদিকে আলতাও পরা হয়নি, আজকে যেহেতু বৃহস্পতিবার, প্রতি বৃহস্পতিবার করেই চেষ্টা করি একটু আলতাটা পরে নেওয়ার। তো আজকেও এই যে সন্ধ্যা হয়ে গেছে তার মধ্যেই বসে বসে আলতা পরছিলাম, আর তারপরে সোজা চলে যাব ঠাকুর ঘরে পুজোটা সেরে নিতে। আগে না এমনি নর্মালভাবে আলতা পরতাম, তবে পুজোতে মানে দুর্গা পুজো থেকেই না এরকম পা ভরে আলতা পরছি, তো দেখছি বেশ ভালোই লাগছে আলতাটা পরতে। তো ওইরকমভাবেও আজকে পরে নিলাম। আর ওই যে দীপদানের জন্য দেখো 1 কৌটো ঘি নিয়ে এসেছি, আর সেই ঘি দিয়ে কিন্তু সলতেটা ভালো করে ভরিয়ে নিচ্ছি। তারপরে ঘরে ঠাকুরকে সন্ধে দিয়ে নেবো, ধুনো দেখিয়ে নেবো, আর তারপরে একটা করে দীপদান করে নেব। তো মমতাদি, তুমি বললে না এখনও দামোদর মাস পড়েনি, তুমি একটু খোঁজ নিয়ে দেখো, দামোদর মাস কিন্তু পড়েই গেছে। কারণ আমি জানি যে কার্তিক মাসে দামোদর মাস পড়ে, আগের বছরে এরকম কার্তিক মাসের দ্বাদশীতে আমার মা তো মারা গেছিলো, তো সেটা আমি জানি, কিন্তু এবারে তিথি অনুযায়ী নাকি আগেই পড়েছে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী।